স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের রাজনীতিতে দুর্যোগের ঘনঘটা, আলাপ আলোচনার মাধ্যমে সংঘাত এড়ানোর দাবি দেশি বিদেশি সব বলয়ের। তাই নড়েচড়ে বসেছে প্রধান প্রধান রাজনৈতিক দল। তবে সংলাপ সমঝোতার কোনো রূপ দৃশ্যমান নয় এখনো। আজকের আলোচনার শিরোনাম তাই রূপ ও রেখায় সংলাপ। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক প্রধান তথ্য কমিশনার ও বিশ্লেষক জনাব মোহাম্মদ জমির, আছেন সমাজ চিন্তাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জনাব আবুল কাশেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসিন। স্বাগত আপনাদের। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে নির্বাচনকালীন সরকার রূপরেখা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি, এই রূপরেখায় কি প্রত্যাশা করেন? সমঝোতায় আসতে এটা কোনো কাজে দিবে কিনা? স্যার, আমরা আসলে জানতে চাইছি যে এমন কোন রূপরেখা কি আসলে দেওয়া সম্ভব যেটা আসলে আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য হবে বা আওয়ামী লীগ গ্রহণ করবে? এটা কি হতে পারে? রূপরেখা প্রকাশ করবে জি, এই ঘোষণা পরশুদিন থেকে বলছে জি, বিএনপির যে মহাসচিব ভারপ্রাপ্ত জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জি, সাংবাদিকদের সামনে পরশুদিন থেকে বলে আসছে যে তারা একটা রূপরেখা দেবে, রূপরেখা ঘোষণা করবে, কিন্তু সেটা এখন পর্যন্ত ঘোষণা করেনি। সাংবাদিকরা কিছু অনুসন্ধান, চিন্তা ইত্যাদি করছেন। এর মধ্যে ডেইলি স্টারে কিছু পয়েন্টস উল্লেখ করা হয়েছে। যে কথাগুলো আগে থেকে বলে আসছে, আজকেও বলছে, গতকালও বলছে, সেটা হলো যে তারা প্রধানমন্ত্রীকে রেখে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে না। প্রধানমন্ত্রী অন্য কাউকে করতে হবে। যদি তত্ত্বাবধায়ক সরকারে না যায়, ইন্টারিম গভর্নমেন্ট কনস্টিটিউশন বজায় রেখে করে, তাহলে তাদের দাবি প্রধানমন্ত্রীকে সরিয়ে অন্য কাউকে প্রধানমন্ত্রী করতে হবে। আর অন্য পজিশনগুলো কি হবে সেই সম্পর্কেও তারা স্পষ্ট করে কিছু বলছে না। তবে তারা মন্ত্রী পরিষদের বাইরে পার্লামেন্টের মেম্বার নন এরকম সিভিল সোসাইটির লোকদেরকেও মন্ত্রী পরিষদে, ইন্টারিম মন্ত্রী পরিষদে কিছু সংখ্যায় অন্তর্ভুক্ত করা, এইটা চাইছে। তাছাড়া আওয়ামী লীগের মন্ত্রীরা থাকবেন, বিএনপির মন্ত্রীরা থাকবেন, এরকম। হয়তো তাদের মনে এই ধারণা আছে যে আওয়ামী লীগের যতজন থাকবেন সিভিল সোসাইটি এবং বিএনপির নিয়ে তার চাইতে বেশি হয়, অথবা অন্তত সমান সমান হয়। এই ধরনের কিছু ভাবনা থাকতে পারে, কিন্তু এগুলো সবই অনুমানের কথা। যে অবস্থা আমরা দেখে আসছি সেই 1991 সনের নির্বাচনের সময় থেকে, তাতে ভরসা হয় না যে এইবার কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারবে। একটা জিনিস দেখা যাচ্ছে, আগেও দেখা যেত, এইবার আরও বেশি করেই দেখা যাচ্ছে যে বাইরের শক্তি, যেমন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, আমেরিকার ফরেন মিনিস্টার, তারা চিঠি লিখছেন। সাধারণভাবে প্রধানমন্ত্রীর কাছেই চিঠি লেখার কথা, কিন্তু তারা চিঠি লিখছেন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী দুইজনের কাছেই সমানভাবে। এবং তারা জোর দিয়ে বলছেন যে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন হোক, এটা আমরা চাই। তো শেষ পর্যন্ত বাইরের শক্তিগুলো দৃশ্যমান এবং অদৃশ্য নানা রূপে যেটা বলবে এবং যেটা করবে সেরকমই হয়তো হবে। আপা, আপনিও কি তাই মনে করেন যে, মানে প্রথমে একটু এই প্রসঙ্গটা একটু আসি, যে বিএনপির রূপরেখায় কি থাকতে পারে যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আপনি মানে প্রত্যাশা করেন? যে এমন কিছু কি থাকা সম্ভব যেটা আসলে সবার, আমি বলছি যে আওয়ামী লীগও গ্রহণ করে নিবে, এরকম কি আপনি প্রত্যাশা করেন? স্যার খুব ভরসা করছেন না যে এরকম? না, আমি খুব একটা ভরসা করছি না। এটা মেন কারণ হলো কি, দেখেন, মূল আপত্তির জায়গাটা কিন্তু একটা জায়গায় আমরা দেখছি এখন এসে দাঁড়িয়েছে। আস্তে আস্তে কিন্তু একটা আসার ব্যাপার হলো কি, দূরত্বগুলো কিন্তু একটু কমে আসছে এবং মূল যে দ্বন্দ্বটা এসে দাঁড়াচ্ছে সেটা হলো প্রাইম মিনিস্টারকে নিয়ে। এখন আমাদের যেহেতু এখানে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, আপনি লক্ষ্য করবেন প্রাইম মিনিস্টারের হাতে কিন্তু মানে অসীম ক্ষমতা। এরকম ধরনের ক্ষমতা কিন্তু পৃথিবীর অন্যান্য কোনো দেশে এভাবে কিন্তু ভোগ করে না। আমরা এবার কিন্তু ব্রিটিশ পার্লামেন্টেও যেটাকে সাধারণত বলা হতো যে প্রাইম মিনিস্টার্স ক্যাবিনেট, ইয়েস মিনিস্টার, এরকম আমরা বহু কিছু শুনেছি। এই প্রথম সিরিয়ার ব্যাপারে দেখলাম সেখানে প্রাইম মিনিস্টারের পাওয়ারটা কিভাবে খর্ব হলো। তো এই যে প্রাইম মিনিস্টারের পাওয়ারটা, আপনি দেখেন আমাদের ডিফেন্স মিনিস্ট্রি সবসময় কিন্তু প্রাইম মিনিস্টার আন্ডারে থেকেছে। এটা একটা মানে আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার পর থেকেই একটা ব্যাপার। তো এখানে মানে কোন জিনিসটা আপনি, এবং প্রাইম মিনিস্টারের নির্দেশ ছাড়া কিন্তু কোনো কিছুই হচ্ছে না।
আমার তো মাঝে মধ্যে মনে হয় আমাদের প্রেসিডেন্টের দুটোই কাজ আছে, একটা হলো মাজার জিয়ারত করা আর একটা হলো মানে কয়েকটা জায়গায় দু একটা ইয়েতে যাওয়া, মানে ডিপ্লোম্যাটিক মিশনস যখন আসে তখন ওদেরকে রিসিভ করা। এর বাইরে কিন্তু আপনি দেখেন সব কিছুই কিন্তু প্রাইম মিনিস্টার হাতে। এখন যদি আমি এই জায়গাটায় না আসি যে মানে প্রাইম মিনিস্টার কে হবে, সেই যদি আমি ধরে নিই এই যে সংশোধন আনা হয়েছে এর মধ্যে থেকেই আমাকে থাকতে হয়, যেটা আপনার সাথে আমার আলাপ হচ্ছিল এবং গতকালও আপনারা আলাপ করছিলেন এটা নিয়ে, আমি আপনার টক শোটা দেখছিলাম, যে তাহলে প্রাইম মিনিস্টারের এত যখন ক্ষমতা সেটাকে মেনে নিয়ে তো প্রধান যে বিরোধী দল সে তো কোনোভাবে ভরসার জায়গাটা পাচ্ছে না, সেটা কিন্তু একটা মেইন ইস্যু। আমার মনে হয় যেটা কি মানে প্রাইম মিনিস্টারের যদি আমি পদটা রাখিও তাহলে আমাকে প্রাইম মিনিস্টারের ক্ষমতা খুব মানে কমিয়ে দিতে হবে এবং মানে কিভাবে কমাবো সেটা আমাকে চিন্তা করতে হবে তাহলে। এবং যেটা মানে আমরা দেখছি আওয়ামী লীগের পক্ষ থেকে গতকালই বোধহয় এসেছে না, গত পরশু, যেটা ছোট ক্যাবিনেট হবে, প্রাইম মিনিস্টার থাকবেন কিন্তু কোনো ধরনের ওনারা ডে টু ডে অ্যাফেয়ার্স কন্ডাক্ট করবেন। ডে টু ডে অ্যাফেয়ার্স কন্ডাক্ট করার মধ্যেই তো ধরেন ইলেকশনও আসতেছে, তাই না? তো তাহলে আমার যেটা মনে হয় যে বিএনপি যদি এমন একটা ইয়ের প্রস্তাব দেয় যেখানে আমি ইলেকশন কমিশনটাকে ভীষণ শক্তিশালী করে ফেলি এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতাটাকে অনেক খর্ব করে নিয়ে এসে মেজর পোর্টফোলিওস গুলো কোথায় ডিভাইড হচ্ছে, আমার মনে হয় 5টা যদি আমরা বিএনপি থেকে ধরছি, 5টা যদি আওয়ামী লীগ থেকে, মানে আওয়ামী লীগ বলতে আমি জোটগুলোকে ধরছি, এবং হোম মিনিস্ট্রি কার হাতে থাকবে, ডিফেন্স কার হাতে থাকবে, এগুলো যদি এ দুটো একটা যদি মানে মহাজোটে থাকে আর একটা 14 দলের মধ্যে থাকে তাও বোধহয় আমরা কিছুটা এগিয়ে যেতে পারবো। তাহলে আপনি মনে করছেন যে এই পরিস্থিতিতে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকেন তাতেও বিএনপির কোনো বড় অসুবিধা হওয়ার কথা না? শুনেন, এখানে প্রধানমন্ত্রীর কথা তো না, মানে এখানে ব্যক্তির চাইতে বড় দাঁড়াচ্ছে তার সেই ব্যক্তির হাতে আমি কতটা ক্ষমতা দিয়ে দিচ্ছি, ক্ষমতাটা কিছুটা কমিয়ে নিয়ে এসে যদি, কিছুটা না আমি বলছি অনেক, এবং যেটা বলা হয় বারবার, এটা কিন্তু আমি নিজে এখানে চিন্তা করে বলছি যে বারবার যে জিনিসটা ইনস্টিটিউশন, আপনাকে দেখতে হবে দ্য ইনস্টিটিউশন অফ দ্য প্রাইম মিনিস্টার, তাই না? এখন আমি ইনস্টিটিউশন অফ দ্য প্রাইম মিনিস্টার যদি দেখি, এই কনস্টিটিউশনের অধীনে প্রাইম মিনিস্টারের যে পরিমাণে ক্ষমতা আছে সেই পরিমাণে যদি ক্ষমতা থাকে তাহলে আমি কোনোভাবেই আমি মনে করি না যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে এবং যেখানে আস্থার এত অভাব সেখানে একটা লেভেল প্লেইং আপনি বলেন কিংবা একটা ফেয়ার ইলেকশনস, এটা বিএনপি কখনই মেনে নেবে না। সেই ইয়েতে আমি বলছি আমাকে ইনস্টিটিউশন অফ প্রাইম মিনিস্টারের ক্ষমতাটাকে একেবারেই কমিয়ে নিয়ে আসতে হবে। অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, আপনি কি মনে করছেন যে আপা বললেন যে প্রাইম মিনিস্টার, আপনি তো শুনলেনই, এই ক্ষেত্রে আপনার মতামতটা একটু শুনবো। না, আমি দুজনকে শুনলাম মনোযোগ সহকারে, আপনাকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। এখন দুটো আঙ্গিক দিক আছে, একটা হচ্ছে যে নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়াটা, তার জন্যে সে তার সঙ্গে সংশ্লিষ্ট বাস্তবায়ন কল্পে যে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা কে গ্রহণ করবে এবং সে নির্বাচনী প্রক্রিয়াটা কে চলমান রাখবে, এটা কি সরকার চলমান রাখবে না নির্বাচন কমিশন চলমান রাখবে, এইটা হচ্ছে প্রথম আমাদের বুঝতে হবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এই প্রক্রিয়াটাকে বাস্তবায়ন কল্পে যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপগুলো আমরা নির্ণয় করব কিভাবে, আমরা কি করে বুঝবো যে এইটা ভালো এইটা খারাপ, কে এইটা আমাদের আরো বদলাতে হবে কিংবা আমাদেরকে এইটাকে আরো যেটাকে বলা যায় যে বলবান করতে হবে, আরো স্ট্রেনথেন করতে হবে, কিংবা ডিলিট করতে হবে, হোয়াটএভার। ক্ষমতায়ন প্রক্রিয়াটা যে আমাদের যে নির্বাচন কমিশনের ক্ষমতায়ন যেটা আছে সেখানে নিয়ে অনেক কিছু মন্তব্য করেছেন আমাদের যারা কিনা রাজনীতিবিদ, তারা যারা কিনা প্র্যাকটিক্যাল অঙ্গনে তারা রাজনীতির সঙ্গে জড়িত, যেখানে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে তারা জড়িত এবং তারা বিভিন্ন রকমের মুশকিল তারা যারা সম্মুখীন হন। এখন আমি একটা সাধারণ জনগণের একজন হিসেবে আমি মনে করি যে আমরা তো 18 বছরের বেশি আমরা স্বাধীনতার পদস্থলে পৌঁছেছি, তাই না?
আমাদের তো 42 বছর মানে হবে, উনি 42 বলছেন যে বছর হবে, আমরা ইয়ে প্রাপ্তবয়স্ক তো হয়েছি নাকি? প্রাপ্তবয়স্ক 18 বছর তো 18 বছর যদি প্রাপ্তবয়স্কর একটা সীমারেখা বলে ধরে নেওয়া যায়, জি। তা আমাদের তো 42, তো আমাদের প্রায় এখন তো তাহলে মধ্য প্রৌঢ়ত্বের দিকে যাওয়ার পথে আমরা। 40 পার হলে 40 তাই না, বলে তাই তো বলা হয়, তাই না সাধারণত। সেইটা যদি হয়, তা আমরা কি কদিন পরে ওই লাঠি ব্যবহার করে হাঁটা ছাড়া কি আমরা হাঁটতে পারবো না? আমরা তো আমার মনে হয় যে ওই দেশের বয়স আর মানুষের বয়সের মধ্যে একটা তফাৎ আছে। যদি আমরা ধরে নিই যে ব্রিটেনের বয়স 700 বছর, তাহলে আমরা এখনো ইনফেন্সিতে। না, সেটা ঠিক আছে, মানে আমার কথা হচ্ছে যে আমি বলছি না যে আমাদের ওইভাবে টাইম স্কেল দরকার উচিত ছিল না, আমাদের আমার কথা হচ্ছে যে আমি যদি ধরে নেই যে আমাদের বাস্তব ক্ষেত্রে আমাদের 42 বছর হবে এই 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছি, জি বিজয় অর্জন করেছি। জি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম কি জন্য? সেটা হচ্ছে স্বাধীন চেতা জনগণের আমরা অধিকার আছে আমাদের মতামত ব্যক্ত করার, এবং অধিকার আছে আমাদের দাবি আদায় করার। এবং আমরা দাবিটা আদায় করতে পারিনি পূর্বের সরকারের আমলে, পাকিস্তান সরকারের আমলে। সেজন্য আমরা যা করার তা করেছি, স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা স্বাধীন হয়েছি, আমরা বিজয় অর্জন করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে। এখন এই আমাদের বর্তমান পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী পড়লে যেটা দেখা যায় যে প্রতিনিয়ত উনি বলছেন অনেক ক্ষেত্রে, অনেক সময়, অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে উনি সম্মুখীন হয়েছেন বেশ ডিফিকাল্ট সিচুয়েশনের, কিন্তু উনি এটা আলোচনার মাধ্যমে সেটাকে যা কিছু করণীয় সেটা লিস্ট কমন ডিনোমিনেটর বের করে সেটাকে উনি নিয়ে গেছেন এগিয়ে। বিশেষ করে যদি আমরা দেখি যে 52 সালের পর থেকে নিয়ে 58 সাল পর্যন্ত, তখন তদানীন্তন পূর্ব পাকিস্তানে একটা অসম্ভব একটা জটিল পরিস্থিতি ছিল রাজনৈতিক ক্ষেত্রে, এবং তিনি বইতে লিখেছেন, পরিষ্কার করে লিখেছেন। এখন আমি বলছি যে আমাদের এই জটিল পরিস্থিতি যেটা এখন বর্তমানে আছে, আমি ওনার প্রফেসরের কথা শুনছিলাম, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিন্তু নিজে মন্তব্য না করলেও এটা বেশ আওয়ামী লীগ তরফ থেকে বলা হয়েছে যে পলিসি ডিসিশন মেকিং এর এরকম কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে না ওই ইন্টারিম পিরিয়ডে যখন ইলেকশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং বলা হচ্ছে যে ওখানে কোনো রকমের ইনিশিয়েটিভ নেওয়া হবে না ফরেন পলিসির ক্ষেত্রেও, যেটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা যেতে পারে। তার মানে আপনি বলছেন যে প্রতিনিয়ত প্রতিদিনের যে কাজ বা কাজের কন্টিনিউশন শুধু সেটাই করা হবে, বেসিক জিনিসটা যেগুলো না করলেই যেগুলো না করলে সেই কাজগুলোই নো করা হবে। পলিসি ডিসিশন অ্যাট অল, এবং দ্যাট উইল ইনক্লুড ইভেন প্রমোশন অফ অফিসার্স ফ্রম, মানে একজন ব্যক্তি তার যে প্রমোশন ডিও হয়ে থাকে জি সে প্রমোশনও দেওয়া হবে না ওই সময়, আচ্ছা এই 3 মাস সময় ওই 3 মাস। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যদি নিরপেক্ষ নির্বাচন করার প্রয়োজনে যদি বিরোধী দল বলে যে আমরা চাই যে এস্টাবলিশমেন্ট যেটা জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র, হোম মিনিস্ট্রি, এই দুটো বিশেষ করে নির্বাচন কমিশনের হাতে থাকবে, যেরকম আইএস গিল ছিল ইন্ডিয়ার চিফ ইলেকশন কমিশনার ছিলেন উনি, এবং উনি ইলেকশন জয়েন করলেন। কিংবা যদি বলে বিরোধী দল এসে যে আমরা মনে করি এই 1, 2, 3, 4, 5, 6 আমরা মনে করি এইটাকে বদলানো দরকার, এই রূপরেখাটা এইভাবে হওয়া উচিত, আমরা রূপরেখাটা এইভাবে দিতে চাই, এটা আলোচনা হোক, একটা কমিটি গঠন করা হোক, এবং পার্লামেন্টে সরাসরি সম্প্রচার হচ্ছে টেলিভিশনে, সেটা বাস্তবায়ন করবে আমরা, এটা যাতে করে লোকে জানতে পারে। কেন অ্যানালগ টেলিভিশন, আমার মূল প্রশ্ন ছিল যে বিএনপির যে রূপরেখায় সেটা আমরা পাবো কিনা, বা এটা গ্রহণযোগ্য হবে কিনা আওয়ামী লীগের কাছে। না, বিএনপি রূপরেখা দেবে, তারা বলেছে দেবে, আমি বিশ্বাস করি তারা দেবে, এবং সেই রূপরেখার ভিত্তিতে যেহেতু নির্বাচনী প্রক্রিয়া আসছে সামনে, এবং আমরা দেখছি নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব দিকটা চিন্তা করেই প্রধানমন্ত্রী বলেছেন যে উনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন না। So that's a very important serious step she has taken. যাবেন না বলেছিলেন কিন্তু এখন যাচ্ছেন, এখন বলছেন যাবেন, মানে উনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। আচ্ছা, এখন যদি জানো জি সেটা 3 মাসের সময় থেকে হয়তো যাবেন, কখন যাবেন, কিন্তু she is attaching the utmost importance to this
session which is starting from day after tomorrow. আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমরা আবার একটু প্রফেসর আবুল কাশেম ফজলুল হক এবং প্রফেসর আমেনা মোহসেনকে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আমি তার আগে একটু বলতে চাই যে প্রধানমন্ত্রী যখন বলেছিলেন যে জাতিসংঘের সিদ্ধান্ত মানে প্রধানমন্ত্রীর জাতিসংঘের আসন্ন অধিবেশনে যোগ দিচ্ছেন না, এরকম যখন খবরের কাগজে প্রকাশ হলো বা টেলিভিশনগুলি বলল, তখন বিএনপি নেতারা অভিযোগ করেছিলেন যে বিশ্ব নেতাদের চাপ এড়াতে প্রধানমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন কোট আনকোট। স্যার আপনাকে জানতে চাই, আপনি বলছিলেন যে বিদেশিরা যেরকম বলে সেরকমই অনেকটা হবে, সেটা যদি আবার একটু কন্টিনিউশন আরেকটু শুনি আমরা একটা বিরতি নিয়ে ফেরার পর, এবং আমেনা আপা আপনার একটু মতামত। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি একটু অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের কাছে জানতে চাইছিলাম যে এই যে বিদেশিদের এটার কন্টিনিউশন এবং প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের চাপ এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন এরকম মন্তব্য করেছিলেন বিএনপি নেতারা। এই সম্পর্কে আপনি একটা বিশ্ব নেতারা জাতিসংঘ সম্মেলনে গেলে কি ধরনের চাপের? এখানে একটা পক্ষ প্রতিপক্ষের ব্যাপার আছে। প্রধানমন্ত্রীর কথা যখন বেরোলো যে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের যোগ দিতে যাবেন না, তখন এটা সবার মনেই, যারা খবরের কাগজ পড়েন, মনেই এটা একটু বিস্ময়কর লাগছে, কি কারণে যাবেন না। তাতে প্রথমেই এইটা মনে হয়েছে যে বাইরের শক্তির মুখোমুখি হতে চাইছেন না, অনেকের সাথে দেখা হবে, একটা চাপ পড়বে, এটা অ্যাভয়েড করার জন্য। তো এই কথাটাই বিএনপি থেকে বলা হয়েছে এবং ভালোভাবেই বলা হয়েছে। একবার দুবার বলার পরেই প্রধানমন্ত্রী দেখা গেল সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তো এইটা বড় কথা না। এখানে দুইটা ব্যাপার আমাদের লক্ষ্য করতে হবে। একটা হলো নির্বাচন প্রক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার, ডিসি ডেপুটি কমিশনার এবং ওসি থানার দারোগা, এরাই নির্বাচন প্রক্রিয়ার ভিতরে প্রত্যক্ষভাবে যুক্ত থাকেন এবং ওদের ভূমিকাই সবচাইতে বড়। যেটা দেখা গেছে আগের নির্বাচনগুলোতে যে তত্ত্বাবধায়ক সরকার হলেই সর্বত্র এদেরকে বদলি করেছে। উপরের লেভেলে তো বদলি করেছে, ডিসি ব্যাপকভাবে বদলি করেছে, উপজেলা নির্বাহী অফিসারও বদলি করেছে, ওসিও বদলি করেছে, আরো উপরের লেভেলেও বদলি করেছে। বিএনপি এইটা চাইবে, কারণ বিএনপি বলা বলি আগে করেছে, এখন বলছে না বটে, কিন্তু তাদের মনের মধ্যে বদ্ধমূল আছে যে আওয়ামী লীগ তো ডিসি, ওসি এবং উপজেলা নির্বাহী অফিসার সাজিয়ে রেখেছে যাতে নির্বাচনের প্রক্রিয়ায় তারা নির্বাচনের ফলাফলকে প্রয়োজন মতো উল্টে দিতে পারে। এই অবিশ্বাসটার ভিত্তি অত্যন্ত দৃঢ়। এর মীমাংসা ওই এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি, এটা তো আওয়ামী লীগ ছাড়তে চাইবে এরকম আমাদের অনুমান করা সম্ভব না। হোম মিনিস্ট্রি এগুলো ছাড়তে যে চাইবে, এটা মানে শুভ ইচ্ছা থেকে বলা যায়, কিন্তু এটা আশা করা যায় না। আর বাইরের শক্তির কথা যেটা, সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ঐতিহাসিকভাবে ব্যাপারগুলো কেউ দেখছেন না, কোনো রাজনৈতিক নেতাও দেখছেন না, কোনো বুদ্ধিজীবীও দেখছেন না। সেই 1980-র দশকে এরশাদ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আমাদের সিভিল সোসাইটি ইন্টেলেকচুয়ালরা আওয়ামী লীগ এবং বিএনপি বাম দলগুলোর পেছনে সর্বক্ষণ লেগে থেকেছেন, ছাত্র নেতাদের পেছনে, ছাত্র সংগঠনগুলোর পেছনে লেগে থেকেছেন। এটা আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক থেকে, ভেতর থেকে দেখেছি। খান সরোয়ার মোর্শেদ সাহেবের নেতৃত্বে যে নাগরিক কমিটি করা হয়েছিল, একবার এই দলের প্রতিনিধিরা শেখ হাসিনার কাছে যাচ্ছেন, তারপরে আবার খালেদা জিয়ার কাছে যাচ্ছেন, ছাত্র নেতাদের নিয়ে ক্রমাগত বৈঠক করছেন। এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কাজটা করেছেন। এর মধ্যে যেটা সবচেয়ে বড় ঘটনা, সেটা হলো যে এই নাগরিক কমিটি শহীদ মিনারে সভা করে একটা মেমোরেন্ডাম তৈরি করে সেটা নিয়ে সরাসরি আমেরিকান অ্যাম্বাসেডরের কাছে চলে গেছেন গাড়ি বহর করে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইত্যাদি, প্রাক্তন সিভিল সার্ভিসের লোক সবাই আছেন। এইখানে কোনো রকমের পেট্রিয়টিজমের পরিচয় দেওয়া হয়নি। বিদেশি শক্তির কাছে এইভাবে গেলে যে ক্রমে দেশের স্বাধীনতা বিপন্ন হবে, এটা বোঝা যায়নি। আমি এই কথাটাও বলি যে 1988 সনে একটা নির্বাচন হয়েছে, 86 সনে একটা নির্বাচন হয়েছিল, 88 সনে বলা হতো যে এটা ভোটারবিহীন নির্বাচন। কিন্তু এই নির্বাচনেও এরশাদ সরকার ভালোভাবেই বসে যায়। তখন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভীষণ হতাশা দেখা দেয়, কর্মীদের মধ্যে, নেতাদের মনেও। সেই অবস্থায় ডক্টর কামাল হোসেন সাহেব তখন আওয়ামী লীগের নেতা ছিলেন। তিনি, কামাল হোসেন সাহেব, তোফায়েল আহমদ এবং আরও একজন, তিনজনকে নিয়ে ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে গেলেন। আমাদের দেশের পত্রিকাগুলোতে বিস্তৃতভাবে খবর বেরিয়েছে, তদবির করার জন্য, গণতন্ত্রের জন্য আপনাদের সাহায্য চাই। তারপরের দিনেই দেখলাম ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, তিনি তখন বিএনপি করেন, তার নেতৃত্বে তার সঙ্গে আরো দুইজনকে নিয়ে
ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে গিয়েছেন তদবির করার জন্য, বিবিসি রেডিও থেকে এবং আমাদের দেশের সব মিডিয়া থেকে। তখন তো টেলিভিশনের এত মিডিয়া ছিল না, একটাই ছিল, টেলিভিশনের চাইতেও বেশি করে দৈনিক সংবাদপত্রগুলোতে আসছে। তারপরের দিনই দেখলাম ব্যারিস্টার মওদুদকে এরশাদ পাঠিয়েছেন ওই তদবির করার জন্য। ওরা তো ভুল ধারণা সৃষ্টি করছে সঠিক ধারণা দেওয়ার জন্য। তারপরের দিন দেখলাম আব্দুল মুহিত সাহেব স্টেট ডিপার্টমেন্টে গেছেন। সব পত্রিকাতে বিস্তৃত খবর বেরিয়েছে, বিবিসি রেডিও তো খুব কালারফুল করে ইন্টারপ্রিটেশন সমেত খবর দেয়। এই যে প্রক্রিয়া, এটার মধ্য দিয়ে তো আমাদের স্বাধীনতাকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াটাই এখন দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি চিঠি লিখেছেন জি সব দলের ভিত্তিতে যাতে নেগোসিয়েশনে বসার জন্য। এটা তো আদেশ দেওয়ার মতো ব্যাপার। জি, আপনি আরেকটা জিনিস স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমি অবশ্য প্রশ্নটা আমেনা আপাকে বলবো যে এটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, কোট, প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে কেন যাবেন না জানি, জাতিসংঘের মহাসচিব যদি জিজ্ঞাসা করেন নির্বাচন নিয়ে একগুঁয়েমি কেন, শেখ হাসিনা কোনো জবাব থাকবে না। প্রধানমন্ত্রী জাতিসংঘে গেলে আমেরিকা যদি জিজ্ঞেস করে নির্বাচনে সব দল অংশ নেবে কিনা, কোনো জবাব থাকবে না। আমি জানি না জাতিসংঘের অধিবেশনে যেখানে 184টি বা তার চেয়ে বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেয়, সেখানে জাতিসংঘের মহাসচিবের পক্ষে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের বা কোনো প্রতিনিধিকে এরকম করে আলাদা আলাদা করে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা সম্ভব কিনা। আবার কি মনে করেন সম্ভব জাতিসংঘের অধিবেশনে, এবং এর জন্য এই তথ্য প্রযুক্তির যুগে প্রধানমন্ত্রী দেশের বাইরে বা জাতিসংঘের অধিবেশনে যোগ না দিতে পারেন এরকম ধারণা? না দেখেন, এই উনি এই কথাটা বলেছেন, আমার মনে এটা প্রেক্ষিত আছে, যেহেতু বান কি মুন আমাদেরকে মানে টেলিফোন করেছেন, আমরা শুনেছি চিঠি লিখেছেন, এই ধরনের কথা। আসলে এটা অধিবেশনের মধ্যে হয়তো বলবেন না, বা জাতিসংঘে যেটা হয় কি, আমরা একটা কথা বলি করিডোর ডিপ্লোম্যাসি, এবং পরে দিয়ে রাষ্ট্রপ্রধানদের সাথে, কিন্তু কিছু কিছু রাষ্ট্রপ্রধানদের সাথে মানে আলাদা করে মিটিংও হয়, যেখানে তারা মনে করে যে না না অধিবেশনের কথা বলছি না তো আমি, আমার যেটা মানে পরে অবসর সময় একটা করিডোর ডিপ্লোম্যাসি আছে, না না আমি কার্টেসি কলেরও কথা বলছি, আবার করিডোর ডিপ্লোম্যাসি। যখন আপনি ধরেন অবসর সময় এক রুম থেকে এক রুমে যাচ্ছেন, কিছুক্ষণ দাঁড়িয়ে কথাবার্তা বলেন, সেখানে এই জিনিসটা কিন্তু তুলতেই পারেন, কারণ আমরা দেখেছি এখানে বান কি মুনের এক ধরনের একটা ইয়ে ছিল। এবং সবচেয়ে বড় কথা কি এটা খালেদ, এই ফোন কলটা কিন্তু এসেছে চায়নার প্রেসারে, চায়নায় প্রেসারটা দিয়েছিল বান কি মুনকে যেন ফোন কলটা করা হয় বাংলাদেশকে। সো আপনি দেখেন কতগুলো জিনিস খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এখানে শুধু আমেরিকা যে ইনভলভড হচ্ছে তা না, এখানে চায়নাও ইনভলভড হয়ে যাচ্ছে। আপা এটাকে আপনি কোনো তথ্য থেকে বলতেন যে চায়না আসলে জাতিসংঘের মহাসচিবকে প্রেসার দিয়েছিল? হ্যাঁ, আমি এটা তথ্য থেকে বলছি। মানে এটা কেন, মানে চায়নার এক ধরনের একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে এই রিজনে, সেটার ভিত্তিতে চায়না ইয়ে করেছে। আচ্ছা, আমি যদি একটু অ্যাম্বাসেডর জমির আপনার কাছে আসি, আমি এটা জানতাম না, কিন্তু প্রথম শুনলাম চায়না ব্যাপারটা। জি, আমিও এতে খুব এনলাইটেন হলাম যে আই ডিডন্ট নো। অ্যাম্বাসেডর জমির, আপনি নির্বাচন কমিশন নিয়ে অনেক কিছু বলছিলেন, কিন্তু নির্বাচন কমিশন কিংবা সরকারি দল কেউই নির্বাচনকালীন জাতীয় সংসদ ও সরকার ব্যবস্থা নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার কিছু বলতে পারছে না, অ্যাটলিস্ট আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। এটা কি পঞ্চদশ সংশোধনী কোনো ফাঁক বা দুর্বলতা? যেমন গতকাল সিসি বলেছেন, আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান সংসদ বহাল থাকবে কি থাকবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। অথচ গত শনিবার বিবিসি সংলাপে প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এস.টি. ইমাম বলেছেন, ইসি চাইলে সংসদ ভেঙে দেওয়া হবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত নয়। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সরকার ও ইসি কিছু পরিষ্কার করতে পারছে না। এই গত রোববার আবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছিলেন সংসদ রেখে নির্বাচন রাখা কঠিন হবে। আজ আবার সিইসি এর বদলে সব প্রার্থীর জন্য সমান সুযোগ রাখা। এই কথাগুলো সবই সত্য যে পঞ্চদশ সংশোধনীতে এই ব্যাপারগুলো স্পষ্ট করে লেখা নেই। কিছু কাজ করতে গেলে, অর্থাৎ নির্বাচন করতে গেলে এইগুলো ব্যাপারে জাতীয় সংসদে সিদ্ধান্ত নিতে হবে, সংবিধান সংশোধন। আপনি কি একটু পঞ্চদশ সংশোধনীর এটা দুর্বলতা, নাকি আমাদের সংবিধানের এটা সীমাবদ্ধতা, নাকি আমাদের ইন্টারপ্রিটেশনের অভাব, সেই সম্পর্কে যদি একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আপনি একটু তাহলে যদি একটু বিস্তারিত বলেন। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাম্বাসেডর জমির, আমরা জানতে চেয়েছিলাম যে ইসি কিংবা সরকারি দল কেউই নির্বাচনকালীন জাতীয় সরকার সংসদ সরকার ব্যবস্থা নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার কিছু বলতে পারছে না, বা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। এটা পঞ্চদশ সংশোধনের কোনো ফাঁক বা দুর্বলতা, নাকি আমরা ইন্টারপ্রেট করতে কোনো ভুল করছি? আমি বলবো যে এটা আমরা যতটুকু
সুস্পষ্টভাবে জিনিসটাকে পরিবেশন করা সম্ভব ছিল, সেটা করতে পারছি না দুই পক্ষের দ্বিমতের কারণে। এবং আমি আশা করছিলাম যে যদি বাই নাও 12 তারিখের আগে যদি বিএনপি তাদের মন্তব্যগুলো সুস্পষ্টভাবে জাতীয় সংসদের ভেতরে কিংবা বাইরে যদি পরিবেশন করত, তাহলে এটা আলোচনার মাধ্যমে সুস্পষ্টভাবে দেখা যেত যে এইটা হতে যাচ্ছে, কি হতে পারে, কি হওয়া উচিত নয়। এখন এই যে বলা হলো যে এইচ.টি. ইমাম সাহেব কি বলেছেন, চিফ ইলেকশন কমিশনার কি বলেছেন, আরেকজন নির্বাচনী কমিশনার কি বলেছেন, লোকে তো একটু বিভ্রান্ত হচ্ছে। তো সেই কারণেই আমি এই 12 তারিখের যে অধিবেশনটা হতে যাচ্ছে, সেখানে তার সেই অধিবেশনের ভেতরে কিংবা অধিবেশনের বাইরে যেখানেই হোক, বিএনপিতে যদি বলে যে এই জিনিসগুলো আমরা মনে করি দিস ইজ দেয়ার ইন্টারপ্রিটেশন অফ হোয়াট ইজ হ্যাপনিং, হোয়াট মাইট হ্যাপেন, এবং তখন যদি বলা হয় যে ঠিক আছে সরকারের তরফ থেকে তারা জবাব দেবে, আমরা জানতে চাই এইটার মানে কি, এইটার মানে কি, এইটার মানে কি, এইটার মানে কি, আমাদের বলো। অ্যাম্বাসেডর, বিএনপির ইন্টারপ্রিটেশনটা যদি আমরা মানে পাশে রাখি, মানে সরকারের ভিতরেও বা যারা নির্বাচন করবে সেই নির্বাচন কমিশনও কি আমাদেরকে পরিষ্কার করতে পারছে না, সেই জন্যই তো বলছি, তাহলে তখন যদি মানে বিএনপির দায়টা তো পরে সেকেন্ডারি আসে। ঠিক আছে, কিন্তু মানে তখন যদি বিএনপি যদি বলে, বিএনপি তো মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ দল এখানে, জি, তারা যদি বলে যে আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে এই জিনিসের ব্যাপারে আমরা জানতে চাই, নির্বাচন কমিশন নিজেই সুস্পষ্টভাবে বলতে পারছে না যে কি তাদের মতামতের ব্যাপারে, তখন হবে কি তাহলে সরকারকে দায়িত্ববোধ নিতে হবে, দায়িত্ব নিয়ে তারা বলতে হবে। এই পর্যায়ে সরকারের কোনো দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আছে বলে আপনি মনে করছেন না? আমি মনে করছি যে সরকারের কাছে দায়িত্বশীল ভূমিকাটা পালনের যে পর্যায়টা আসবে সেটা হচ্ছে এই জাতীয় সংসদের অধিবেশনের মাধ্যমে। আমি প্রফেসর আবুল কাশেম ফজলুল হক, আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে এই ব্যাপারে মূল্যায়ন। 12 তারিখে জাতীয় সংসদের যে অধিবেশন বসবে, জি, হয়তো এই অধিবেশন মাসখানেক চলবে, এবং এই অধিবেশন খুব গুরুত্বপূর্ণ, কারণ এরপরে আর অধিবেশনের সুযোগ নেই। এই অধিবেশনে জাতীয় সংসদকে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে। ওই সময়ের যদি ইন্টারিম গভর্নমেন্ট বলি, এই গভর্নমেন্টের মন্ত্রী পরিষদ কেমন হবে, এটা জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে। এবং জাতীয় সংসদে বিএনপি যাচ্ছে না, বিএনপি ওই ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে জাতীয় সংসদে কোনো কথা বলবে না, এটা আগে থেকে বলে আসছে। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে জাতীয় সংসদে কোনো কথা বলবে না। এটার কারণ জাতীয় সংসদে আওয়ামী লীগের মেজরিটি এত বড় যে এখানে বিএনপি গিয়ে কোনো কথা বললে তারা প্রথমত তাদের ধারণা তারা কথা যথেষ্ট বলতে পারবে না, তাদের দ্বিতীয় ধারণা যে ওটা তো আমরা যাই বলি, বক্তৃতা যাই দিই, আওয়ামী লীগ আমাদের উল্টো সিদ্ধান্ত নেবে। এইসব কারণে বিএনপি জাতীয় সংসদে গেলেও অন্তত গুরুত্বপূর্ণ কোনো ব্যাপারেই তারা কথা বলে না, বলছে না। তো সেই দিক দিয়ে সম্পূর্ণ দায়িত্বই সরকারি দলের উপরে, সরকারের উপরে নির্ভর করে। সরকার যদি বিএনপির অবস্থা বিবেচনা করে বিএনপির সঙ্গে জাতীয় সংসদের বাইরে কথাবার্তা বলে কোনো একটা এগ্রিমেন্টে পৌঁছে ওই জাতীয় সংসদের সিদ্ধান্ত নেয় অথবা সংবিধান মানে সংশোধন করে, কেবল তাহলেই নির্বাচন হওয়া সম্ভব। অন্যথায় গোটা ব্যাপারটা। স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে পরশুদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিবিসি বাংলা এক সাক্ষাৎকারে যে এই সংবিধানের মধ্যে থেকেও চাইলে সমঝোতা সম্ভব। এই সংবিধানের মধ্যে থেকে চাইলেও সম্ভব, আমরাও সেটা মনে করি, কিন্তু সংবিধানে যেটুকু লেখা আছে তার বাইরে অতিরিক্ত সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই অতিরিক্ত সিদ্ধান্ত জাতিসংঘেই কি বলে জাতীয় সংসদেই নিতে হবে, জাতীয় সংসদেই নিতে হবে। কিন্তু এবং অতিরিক্ত সিদ্ধান্ত যেটা নেওয়া হবে যদি আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষ সমঝোতার মধ্য দিয়ে করতে পারে তাহলে ব্যাপারটা সহজ হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুটো পক্ষই সম্পূর্ণ উত্তেজিত অবস্থায় আছে, সম্পূর্ণ প্রতিপক্ষকে পরাজিত করার মনোভাব নিয়ে আছে, মানে যুদ্ধ নিয়ে একটা মনোভাব। এই জন্য কোনো সঠিক সিদ্ধান্ত কোনো পক্ষই নিতে পারছে না, এবং পারবে যে সেই ভরসা করাও একটু কঠিন। আপা, স্যার মনে করছেন যে সংসদে একটি ফর্মুলা বা একটি রূপরেখা আসতে পারে, আলোচনা হতে পারে, এবং যার মাধ্যমে একটি নির্বাচনে যাওয়া সম্ভব? আপনার মূল্যায়নটা একটু। আচ্ছা, আমি সংসদে ওটাতে একটু পরে আসছি। খালেদ, আমি একটু কতগুলো ব্যাপার একটু ক্লিয়ার করি। দেখেন, এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে, যেটা জামির ভাই প্রথম দিকে পয়েন্ট আউট করেছিলেন, যে আপনি ইলেকশন কার মাধ্যমে করবেন, ইলেকশন কমিশন করাবে না সরকার, এরকম ধরনের উনি একটা পয়েন্ট রেজ করেছিলেন। আমরা দেখছি আওয়ামী লীগ যেটা দিচ্ছে বা
ফর্মুলাটা আমাদের সামনে দিয়েছে, সেটা ওরা বলছে এটাকে ইন্টারিম গভর্নমেন্ট, একটা স্মল ক্যাবিনেট থাকবে, কিন্তু ওরা কিন্তু প্রাইম মিনিস্টারের ক্ষমতা কোনোভাবেই খর্ব করার কথা বলছে না। আচ্ছা, প্রাইম মিনিস্টার আপনি অ্যামেন্ডমেন্টে আপনি ওনাকে একটা প্রশ্ন করেছিলেন যে এই অ্যামেন্ডমেন্টের মধ্যে কি অনেক কিছু অস্পষ্ট থেকে গেছে কিনা। জি, মানে আমি বলবো অ্যামেন্ডমেন্টের মধ্যেই অস্পষ্ট থেকে গেছে। কোনগুলি জায়গাগুলি একটু বলবেন যে মানে মানে আপনি দেখেন এখানে আপনি যদি লক্ষ্য করেন, আমরা যেগুলো বলছিলাম যে প্রাইম মিনিস্টার দিবে, প্রাইম মিনিস্টারের হাতেই ক্ষমতা যাবে, উত্তরাধিকারের কাছে হ্যাঁ। ক্ষমতা দেবেন, তো জি। এখন যদি আমি এই এবং কিন্তু যখন তাহলে আমি নির্বাচনের সময় এটা আমি ধরেই নিচ্ছে এই প্রাইম মিনিস্টারই থাকবেন, আর যদি মানে এই বর্তমান প্রাইম মিনিস্টার, আর যদি প্রাইম মিনিস্টার ইনি না থাকেন উনি আরেকজনকে দেন, তাহলে সেই প্রাইম মিনিস্টারের কি ধরনের ক্ষমতা থাকবে সে ব্যাপারে কিন্তু এখানে কিছু উল্লেখ করা হয়নি। আমরা দেখেছি কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিন্তু খুব স্পষ্ট ছিল কি ধরনের পাওয়ার্স কার হাতে থাকবে, এখানে কিন্তু ক্ষমতাটা কি ধরনের থাকবে কার হাতে খুব একটা কিন্তু খোলাসা ভাবে আমার জানা মতে নাই। আপনি জানেন স্যার, এগুলো লেখাই নেই। লেখাই নেই, সেটাই আমি মানে বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাই থাকবে, মানে যে প্রধানমন্ত্রী তার অর্থ তাই দাঁড়ায়, তাই দাঁড়ায়। যেহেতু লেখা নেই। জি, তাই দাঁড়ায় যে তা প্রধানমন্ত্রী যদি দাঁড়ায় তাহলে তো জিনিসটা ধরেন সেই সময়, তারপরে ধরেন একটা বিরাট জিনিস আসছে এখানে, মানে মানে আমি বলছি পার্লামেন্টটা কোন সময় ডিসলভ হবে সেটা নিয়ে একটা কালকেই সেটা আপনি লেখা যেহেতু নেই, সুতরাং এটা পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে হবে কবে ডিসলভ হবে, না এটা অথবা রাষ্ট্রপতির আদেশে হতে পারে। না সেটা সেইগুলোই তো বলছি আমি, যে এইগুলোই আলোচনাটা বাইরে না করে গিয়ে মানে না না এখানে সুধীরা জামিল প্রস্তাবে ভাই আপনি প্রশ্ন যে করুন। কথাটা বলছেন যে আপনি প্রশ্নগুলো করেন, এই প্রশ্নগুলো প্রশ্নগুলো করুক। তো শুধু পার্লামেন্টে যেই করতে হবে কেন, এটা তো বাইরে থেকে অনেকবারই না না, প্রশ্নগুলো বাইরে থেকে তো উঠছে। পার্লামেন্টে গেলে হবে কি, তাহলে একটা সুদীর্ঘভাবে প্রস্তাব আকারে বলো, তো তখন আওয়ামী লীগ সরকার হোক যেই সরকার হোক, দে উইল বি ফোর্সড টু গিভ অ্যান আনসার পার্লামেন্টে পেশ কেন করার পর। বাইরের প্রশ্ন আমরাও তো না, বাইরের জনগণরাও তো প্রশ্ন করলে প্রশ্ন it করছি। doesn't আপনি apply একটা that- কনস্টিটিউশন এমেন্ড করে ফেলেছেন, সেখানে আপনি এগুলোকে স্পেসিফিক্যালি মেনশন করেননি। সেটাই আপনি তো, যে সেটা বলেন। স্পেসিফিক্যালি মেনশন না করে থাকে তাহলে সেটাকে বলা হোক যে আচ্ছা এটা জামিল ভাই, এটা- লেটস কাম টু দিস পয়েন্ট। আপনি নিজে দেখেন 15th অ্যামেন্ডমেন্ট ইজ ফুল অফ কন্ট্রাডিকশনস। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে যদি কিন্তু দেখি না আপু বলেন। কন্ট্রাডিকশনস গুলো কিন্তু হাজারো, মানে মানে আমরা কি মানে এখানে তো আমরা প্রথমে আপত্তি তুলেছিলাম রাষ্ট্র কাঠামো নিয়েই তো অনেক ধরনের কন্ট্রাডিকশনস এখানে থেকে গেছে। একদিকে আমরা বলছি সেকুলার, আরেকদিকে আমরা বলছি রাষ্ট্রধর্ম ইসলাম, এগুলো তো রাষ্ট্রধর্ম সম্পূর্ণ ইসলাম, গোঁজামিলের মানে ব্যাপার হয়ে একটা গেছে। গোঁজামিলে ব্যাপার হয়ে গেছে। ঠিক ইলেকশনের ব্যাপারেও দেখেন খালেদ, একই জিনিস এসে গেছে। জিনিসটা এটা মানে এত তাড়াহুড়া করে করা হয়েছে। প্রাইম মিনিস্টার যে একটা কথা বলেছেন, উনি কোনো তাড়াহুড়া করেননি, সবার মতামত নিয়েছেন। এখন সবার মতামত নিয়ে উনি করলেনটা কি, উনি যেটা নিজে ভালো মনে করলেন, যেটা উনি মনে করলেন যে ওনার জন্য এক্সপিডিয়েন্ট, সেটাই উনি করলেন। উনি তো মতামত তোয়াক্কা করেননি। আপা একটু বুঝতে চাচ্ছি যে আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা যেটি বলছেন, ত্রয়োদশ সংশোধনী যদি আমাদের থাকে তাহলে প্রধান উপদেষ্টার ক্ষমতা ঠিক প্রধানমন্ত্রীর সমান ক্ষমতা না, অনেক কম। প্রধান উপদেষ্টার ক্ষমতা অনেক কম। কেন স্যার, কোন সেখানে জায়গায় বলছেন? রাষ্ট্রপতির ক্ষমতা বেশি। কেন স্যার এটা বলছেন স্যার? ডিফেন্স কার হাতে থাকছে? মিনিস্ট্রি অফ ডিফেন্স কার হাতে থাকছে? রাষ্ট্রপতির হাতে থাকছে। রাষ্ট্রপতির হাতে থাকছে। কিন্তু সংবিধানের 147 অনুচ্ছেদ সংশোধন করে সেইখানে প্রধানমন্ত্রী শব্দটির পরিবর্তে বসানো হয়েছিল প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। হ্যাঁ, তো কিন্তু সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার পরামর্শেই তো রাষ্ট্রপতিকে সবকিছু করতে না হবে। না না, ডিফেন্সটা তার হাতে দিয়ে দেওয়া কিন্তু হয়েছিল। সেটা প্রধান উপদেষ্টার পরামর্শেই করতে হবে। না, আচ্ছা সেটা পরামর্শে করতে হবে, জি। কিন্তু প্রধান উপদেষ্টার পরামর্শ রাষ্ট্রপতি ইচ্ছা করলে পুনরায় চাইতে পারেন, এটা আচ্ছা, করা তারপরে সম্ভব একটা না। কথা ছিল কি, প্রধান উপদেষ্টা তো নির্দলীয় ছিলেন, সেটাও তো আপনাকে মাথায় এবং রাখতে প্রধান হবে। উপদেষ্টা এসেই প্রথম কাজই করেছেন যেটা ইয়াজউদ্দিন সাহেব ব্যাপকভাবে। নির্দলীয় ছিলেন। না না না, ওটা ইয়াজউদ্দিনকে সাহেবের প্লিজ তো আপনি exceptional এনেন case. না, That ওটা was এনেন totally না, abnormal. that is controversial. নির্দলীয় কথাটা একটু আলাদা। মানে আমি আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা নিয়ে আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী অনেক ক্ষমতা এনজয় করছেন, কিন্তু প্রধান উপদেষ্টাও যদি আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাউকে বলি তার তো একই রকম সব ক্ষমতা থাকবে আসলে। না, এখানে দেখেন একটা বিরাট তফাৎ থেকে যায়। এখানে থাকে কি ধরনের তফাৎগুলো থাকে, কিন্তু পার্লামেন্ট নেই, মেম্বার্স অফ পার্লামেন্টরা তো সেই জিনিসগুলো ভোগ করছে না। জি, সেটি অবশ্য ঠিক। সেটা একটা বড় কথা। তারপরে এটা হলো পিওরলি, আপনি জানেন এরা ইলেকশন কন্টেস্ট করছে না। যেখানে চিফ অ্যাডভাইজার সে তো আর ইলেকশন কন্টেস্ট করছে না। Right.
তার তো কোনো ওখানে স্বার্থটা কোথায় থাকছে? এখানে যিনি প্রাইম মিনিস্টার থাকছেন উনি তো আবার ইলেকশনও কন্টেস্ট করছেন। আজকে যদি এই প্রধানমন্ত্রী বলতেন যে আমি ইলেকশন কন্টেস্ট করব না, আমি জাস্ট এই তিন মাসের জন্য আছি, দ্যাট উড হ্যাভ বিন আ ডিফারেন্ট বল গেম। তিনি তো আবার ইলেকশনও কন্টেস্ট করছেন। শি ইজ আ পার্টি চিফ এন্ড হার পার্টি ইজ, আমাকে একটু স্যার শেষ করতে দেন, উনার পার্টি কিন্তু ইলেকশন কন্টেস্ট করছে। সো মানে ইট মেক্স আ, মানে আপনি পুরা একদম সিনারিওটা আপনি পাল্টে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম খালেদ, এটা আমি শেষ করি, ইলেকশন কমিশনের যে কথাটা, ইলেকশন কমিশনকে তো আমরা শক্তিশালী করিনি। এই যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে আমি বললাম যে এতগুলো জিনিস গোজামেল করে সবগুলো অস্পষ্ট রেখে দিলাম, আজকে দেখেন ইলেকশন কমিশনাররাও এক একজন এক এক কথা বলছেন। মানে ইলেকশন কমিশনাররাই বলছেন, উনারা সংশয় প্রকাশ করছেন এটা কি প্রাইম মিনিস্টারের শেষ কথা। উনারাই বলছেন যে এখানে যদি সংসদ সদস্য থাকে, তারা এমপিরা থাকে, তাহলে ওরা আবার ইলেকশন কন্টেস্ট করবে, এটা কি করে হয়? এরকম তো হয় না। আপনি এগুলো কিন্তু আমরা দেখে আসছি। এই আলোচনাটা চলছে এখন, আপা আমরা একটা বিরতি নিচ্ছি, এবং এমনকি এই কথাও বলা হচ্ছে যে সংসদ সদস্য বা মন্ত্রী পদে থাকাটা সেটা লাভজনক পদ, সরকারের লাভজনক পদ হিসেবে বিবেচনা হবে কিনা, এবং সেটা কিভাবে তারা নির্বাচন করতে পারবে। আর স্যার কি জানি বলছিলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে স্যার আপনাকে শুনতে চাই। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব আবুল কাশেম ফজলুল হক, আপনার সাথে বিরতির আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তার সঙ্গে যদি আপনি একটু যুক্ত করেন যে এর থেকে উত্তরণের উপায়। আমি এটা সব সময় ইদানিং খুব বলছি, জানতে চাচ্ছি। সম্পর্কে আমার ধারণা অত্যন্ত স্পষ্ট। আমি আমার অভিজ্ঞতা থেকে এবং যা দেখছি শুনছি তা থেকে মনে করি কোনো সুস্থ স্বাভাবিক সমাধান যতই চেষ্টা করা হোক আপাতত আসবে না এই নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন হতেও পারে, নাও হতে পারে। যদি না হয় তাহলে দেরিতে হবে এবং এখানে অন্য কোনো শক্তি ক্ষমতায় আসবে। যদি আমরা এ থেকে উত্তরণ চাই তাহলে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে শক্তি, যে সময়, যে চিন্তা ব্যয় করছি, এখান থেকে উইথড্র করে আমাদেরকে অন্য চিন্তায় যেতে হবে। রাজনীতিকে কী করে নবায়ন করা সম্ভব, আমাদের ডেমোক্রেসির ধারণা কি হওয়া উচিত, ইন্টারন্যাশনাল রিলেশনস সম্পর্কে আমাদের ধারণা কি হওয়া উচিত, এবং বাইরের শক্তিগুলো থেকে আমরা আত্মরক্ষা করে কি করে নিজের জাতিকে গঠন করব, এগুলো চিন্তা করা উচিত। সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। মানে সেই বিষয়েই সম্পূর্ণ আলোচনা দরকার যে আমরা কি করে এই সংকট থেকে মুক্ত হতে পারি। শুধু নির্বাচন করার কে কেন্দ্র করে চিন্তা করলে আমরা কিছুই পাবো না। আপা, আপনি কি মনে করছেন যে আসলে আমরা এর থেকে কিভাবে উত্তরণ ঘটাতে পারবো? স্যার একটা বলছেন যে শুধু নির্বাচনকে কেন্দ্র করে না, গণতন্ত্রের অন্য বিষয়গুলিকে নিয়েও আমাদের আসলে এখন সত্যি সত্যি ভাববার সময় এসেছে। না, আমারও সেটা মনে হয় যে আসলে আমাদের দেশে গণতান্ত্রিক চর্চা নেই, তো সেজন্য আমরা 5 বছর পর পর এই হোঁচটটা খাচ্ছি। গণতান্ত্রিক যদি একটা চর্চা থাকতো, একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো, তাহলে আমরা এই জায়গায় আজকে দাঁড়িয়ে যেতাম না। আমি একটা যে কথা বলেই শেষ করব খালেদ, যে আমি মানে এই সপ্তাহে আরো 2-3টা টক শোর মধ্যে ছিলাম এবং দর্শকরা বারবার দের থেকে প্রশ্ন আসছিল, এবং আমি এক ধরনের একটা কন্টেন্ট অ্যানালিসিস করে দেখলাম বেশিরভাগই যেগুলো আসছিল ওরা তাদের মতামতের মধ্যে বলছিল যে আমরা ভীষণ ভয় ভীতির মধ্যে আছি, আমাদেরকে দুটো দলই জিম্মি করে রেখেছে, আপনারা একটা গণভোট দেন এবং দেখেন আমরা কি চাচ্ছি। তো আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো একটা এবং সরকার যে চিন্তা করতে পারে একটা গণভোট দিয়ে। যে আজকে এমকানরও এটা বলেছিলেন, যে জনাব এমকানর এটা বলেছেন, কিন্তু গণভোটটা কার অধীনে হবে? এই সরকারের অধীনেই হবে। হ্যাঁ, এই সরকারের অধীনে, মানে কি ইলেকশন কমিশনের আন্ডারে হবে। ইলেকশন কমিশনের আন্ডারে হবে, মানে এই প্রধানমন্ত্রী ক্ষমতার। হ্যাঁ, এবং সেটা তো মানে একটাই আপনি প্রশ্ন থাকবে যে জনগণ কি ধরনের, মানে একটা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন থাকবে। সেটা খুব নিরপেক্ষ সুষ্ঠু হবে বলে ধারণা করছেন আপনি? দেখেন, গণভোট ইজ আ ডিফারেন্ট থিং, এটা তো এত বড় ইলেকশন না। এটা আমার মনে হয় যেহেতু জনগণ থেকে আসছে এবং এটা যদি প্রধান বিরোধী দলও এটা বলে থাকে, তাহলে দিয়ে দেখে একটা গণভোট। যদি গণভোটের প্রতি সমর্থন থাকে এই সরকারের সহযোগিতায়, তাহলে
তাদের নিয়ন্ত্রণে, তাহলে আমি তো বুঝছি না কেন জনসাধারণের জন্য না প্রয়োজন। প্রফেসর আমিনুল মোহসিন অবশ্য বলছিলেন যে গণভোটে একটা আলাদা শুধু হ্যাঁ বা নার ব্যাপার না, থাকে, সুতরাং এটা গণভোট আমাদের দেশে তো পাকিস্তান আমলে হয়েছে, বাংলাদেশ আমলেও হয়েছে, আমি এটা বলিনি, সেটা হচ্ছে- সেগুলো তো আস্থা ছিল না লোকের। না না না, আচ্ছা তো যখন মাল্টি পার্টি সিস্টেমে, আমি এটা বলি স্যারের এটা ইয়েতে, যখন আমরা মাল্টি পার্টি সিস্টেমে আসলাম তখন তো আস্থাটা একটা ছিল, গণভোট হয়েছিল। গণভোট হয়েছিল। স্যার না, আমাদের 30 সেকেন্ড। আমি যে নির্বাচন প্রক্রিয়া জনগণের জন্য, জনগণের স্বার্থ সংরক্ষণ করার প্রয়োজনে, তো সেখানে আমি মনে করি যে জনগণ যদি চায় আলোচনা হোক, আলোচনা হবে, জি এবং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। মানে আপনি আশা করছেন আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে? আমি বিশ্বাস করি এটা হবে। প্রফেসর আবুল কাশেম ফজলুল হক অবশ্য খুব ইতিবাচক সম্ভাবনা খুব দ্রুত দেখছেন না। প্রফেসর আমেনা মহসিন মনে করছেন যে একটি গণভোটের যদি প্রধান বিরোধী দল চেয়ে থাকে, একটি দেয়া যেতে পারে জনগণের ইচ্ছাটা হ্যাঁ, বোঝার কারণ জন্য। আমি সমঝোতা খুব একটা আলো দেখছি না। আমরা আশা করব যে কোনো না কোনো ভাবে একটি সমঝোতার আলো দেখা যাবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।